দক্ষিণেশ্বরে গঙ্গা পাড়ে মা ভবতারিণীর সঙ্গে আরেক মা বিরাজ করেন। তিনি হলেন মা আদ্যা, যা আদ্যাপীঠ নামে খ্যাত। আজ এই আদ্যাপীঠের নানা জানা অজানা তথ্য নিয়ে আমি হাজির হলাম দেবমৌয়ের এক নতুন ব্লগ নিয়ে। দক্ষিণেশ্বরের মায়ের মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে এই আদ্যা মায়ের মন্দির আদ্যাপীঠ অবস্থিত। কথিত আছে এই মন্দির অন্নদাচরণ ভট্টাচার্য মহাশয় কর্তৃক 1915 সালে স্থাপিত হয়। বর্তমানে প্রায় 90 বিঘা জমির উপর এই মন্দিরটি অবস্থিত। এখানে পুজো দিতে আসলে প্রবেশদ্বারের রাস্তার দুধারে অগন্তি ফুলের দোকান পেয়ে যাবেন। কথিত আছে এই মন্দির স্থাপনের ক্ষেত্রে এক স্বপ্নাদেশ কাজ করেছে। স্বপ্নাদেশ কি ছিল এবং এই মন্দির কিভাবে তৈরি হলো সেই প্রসঙ্গ আমি পরে তুলে ধরছি আপনাদের সামনে। এখন যে মন্দিরটি দেখছেন এটা আসলে একটি নাট মন্দির। এই মন্দির কলকাতা বা তার আশেপাশের অঞ্চলের মানুষদের কাছে যতটা জনপ্রিয়, আপামর পশ্চিমবঙ্গের মানুষদের কাছে কিন্তু এখনো পর্যন্ত ততটা জনপ্রিয় হয়ে উঠতে পারেন। এই আদ্যাপীঠে আপনি যে কোনো দিনই পুজো দিতে পারেন, তবে মূল নাট মন্দিরে এখানে পুজো দেওয়া হয় না। এখানে পুজো দিতে গেলে মন্দিরের আদি যে মন্দিরটি রয়েছে সেখানেই পুজো দিয়ে আসতে হয়। পশ্চিমবঙ্গ বা তার বাইরে থেকে যারা আসবেন তাদেরকে দক্ষিণেশ্বর স্টেশনে নামতে হবে এবং দক্ষিণেশ্বর স্টেশন থেকে টোটো, অটো বা রিক্সা ধরে মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে এই আদ্যাপীঠ মন্দির প্রাঙ্গণে পৌঁছে যেতে পারবেন। আর যারা গাড়িতে করে আসতে চাইছেন তাদের জন্য এখানে সুবিশাল পার্কিং লট রাখা হয়েছে। পার্কিং এর জন্য পার ঘন্টা 20 টাকা করে দিতে হবে। আমরা এখানে গোপাল পুরোহিতের সঙ্গে সমস্ত জায়গা পরিদর্শন করেছি এবং পুজো দিয়েছিলাম। আপনারা ভিডিওতে এখন যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে আদি মন্দির। এখানেই মায়ের পুজো নেওয়া হয়। এই পুরোহিতের সঙ্গে যদি যোগাযোগ করতে চান তাহলে আমাদের কমেন্টস বক্সে লিখে। এবার আসা যাক এই মন্দির স্থাপনের কি ইতিহাস সেই বিষয়ের উপর। বিংশ শতাব্দীর শুরুতে অন্নদাচরণ ভট্টাচার্য নামক একজন শৈল চিকিৎসক একদিন ইডেন গার্ডেন প্রাঙ্গণে নারকেল গাছ এবং একটি পাকুড় গাছের মধ্যবর্তী সংযোগস্থলে একটি কোষ্ঠী পাথরের মূর্তি দেখতে পান এবং এই মূর্তিকেই তিনি ঘরে পুজো করতেন। এর পরবর্তী সময়ে তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের সন্নিকটে আসেন এবং তিনি আধ্যাত্মিক রাস্তায় হাঁটতে শুরু করেন এবং তারই সান্নিধ্যে এই মন্দির 1915 শতাব্দীতে প্রতিস্থাপিত হয়। এছাড়াও এই মন্দিরে নানা রকম অলৌকিক গল্পও শোনা যায়, যা নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে গেলে অনেক সময় অতিবাহিত হয়ে যাবে। এই ভিডিওতে যে এই তীর মার্কিংটি করা হলো এটি হচ্ছে অফিস ঘর। এই অফিস ঘরটি নাট মন্দিরের জাস্ট বাঁ দিকে অবস্থিত। সামনে এই সুবিশাল নাট মন্দিরটি দেখতে পাচ্ছেন। এখানে মা কালী আদ্যা মায়ের পায়ের তলায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের মূর্তি প্রতিস্থাপিত। এই অন্নদাচরণ ভট্টাচার্য মহাশয় পরবর্তী সময়ে অন্নদা ঠাকুর নামে পরিচিতি লাভ করেন এবং তিনি স্বপ্ন আদেশ পান এবং তার সেই স্বপ্ন আদেশেই এখানে আদ্যা মায়ের মূর্তি প্রতিস্থাপিত হয়। অন্নদা ঠাকুরের তত্ত্বাবধানে 1334 বঙ্গাব্দে এই মন্দিরের ভিত্তি স্থাপন হয়। দীর্ঘ সময় ধরে 7 দফায় এই মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয়।
যদিও এই মন্দির নির্মাণ সম্পূর্ণরূপে অন্নদা ঠাকুর দেখে যেতে পারেননি। এই মন্দির প্রাঙ্গণেই রাধাকৃষ্ণের অপূর্ব এক মন্দির তৈরি করা হয়েছে। হ্যাঁ, যেটা বলা হয়নি যে নাট মন্দিরে অপূর্ব শ্বেত পাথরের তৈরি এই নাট মন্দির ত্রিস্তরীয়ভাবে তৈরি করা হয়েছে। প্রথমে রাধাকৃষ্ণের মূর্তি, তারপরে আদ্যা মায়ের মূর্তি এবং তার ঠিক পাদদেশে শ্রীরামকৃষ্ণদেবের মূর্তি প্রতিস্থাপিত। আপনারা যারা দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে দেখতে আসছেন, অবশ্যই সময় বার করে এই আদ্যা মায়ের মন্দিরও পরিদর্শন করে যাবেন। আপনাদের আগেও বলেছি, এখানে পুজো দেওয়ার কোনো সময় নির্ধারণ নেই। আপনারা আদি মন্দিরে এসে যে কোনো সময়ে পুজো দিতে পারেন। তবে আদ্যা মায়ের নাট মন্দির অর্থাৎ মূল মন্দিরটি সারাদিনে 3 বার দরজা খোলা হয়। 1 ভোরের বেলায়, 2 হচ্ছে সন্ধে আরতির বেলায়, আর দুপুর বেলায় খোলা হয়। আমরা এখানে সকাল 10টা নাগাদ প্রবেশ করেছিলাম এবং পুজো দিয়েছিলাম। হ্যাঁ, এখানে আসলে অবশ্যই কিন্তু ভোগ খেয়ে যাবেন। মায়ের ভোগ সত্যি অতুলনীয়। প্রত্যেক থালা 60 টাকা করে পড়বে এবং এই কুপন 11টার আগেই কেটে রেখে দেবেন। ভিডিওতে যে জায়গাটি দেখছেন, এখানেই কুপন কাটা হয় এবং এর পাশেই প্রায় বিশাল বড় একটা হল ঘর, যেখানে 1000 লোকে সুন্দর বসে খাবার সুব্যবস্থা রয়েছে। তবে আমরা এই হলঘরে বসে ভোগ খাইনি। আমাদের যে পুরোহিত ছিলেন, উনি আমাদের অফিস ঘরের পাশে একটি ভোগ খাওয়ার সুব্যবস্থা রয়েছে, সেখানেই সুব্যবস্থা করে দিয়েছিলেন। এরপর আমরা গোপাল পুরোহিতের সঙ্গে নানা জায়গা ঘুরে ঘুরে দেখতে শুরু করি। এখানে সামনে যে জায়গাটি দেখছেন, এটা হচ্ছে একটি সমাধিস্থল। কামধেনু নামক এক পবিত্র গোমাতার সমাধি। এই কামধেনু মাতা কোনো সন্তান প্রসব না করেও প্রচুর পরিমাণে দুধ দিত। এখানে আসলে আপনারা দেখতে পাবেন সুবিশাল গোশালা, এবং সবথেকে ভালো যেটা লাগলো, এই গোশালাগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যাতে পোকামাকড় বা মশার উপদ্রব না হয় সেই জন্য যথাস্থানে প্রত্যেকটি জায়গায় প্রচুর ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এখানে পুরোহিত মশাইয়ের কাছ থেকে একটা দারুণ আশ্চর্য ঘটনা শুনলাম। এখানে গোমাতারা যখন খাদ্য গ্রহণ করে, তখন মিউজিক সিস্টেমের মাধ্যমে শ্রীকৃষ্ণের বাঁশির মিউজিক বাজানো হয়। এখানে নানা জায়গা পরিদর্শন করতে করতে দেখতে পেলাম এখানে বিএড কলেজের ব্যবস্থা আছে, পলিটেকনিক কলেজের ব্যবস্থা আছে, এবং স্টুডেন্টরা যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে তার সুব্যবস্থাও করা হয়েছে। এখানে ছাত্রছাত্রীরাই সুন্দরভাবে নানা রকমের নার্সারি গড়ে তুলেছে এবং জায়গাগুলি খুব সুন্দরভাবে মেনটেনও করা হচ্ছে। এখানে আসলে আপনারা কিছুটা সময় নিয়ে আসবেন, সত্যি খুব ভালো লাগবে। এখানে ঘুরতে ঘুরতে আরেকটা জিনিস চোখে পড়ল, এখানে এক বৃদ্ধাশ্রম তৈরি করা হয়েছে। যদিও ব্যক্তিগতভাবে আমি এই বৃদ্ধাশ্রমের একদম বিপক্ষে। পৃথিবীতে কোনো বাবা মাকেই যেন বৃদ্ধাশ্রমের শেষ বয়সে আশ্রয় নিতে না হয়। এরপর ঘুরতে ঘুরতে একটি শিব মন্দির দেখতে পাই,
যা নাট মন্দিরের ঠিক পেছন দিকে অবস্থিত। এই বিষয়ে পুরোহিত মহাশয় আমাদের একটি আশ্চর্য ঘটনার কথা শোনালেন। ঘটনাটি হলো, এই নাট মন্দিরটি যখন তৈরি হয় তখন এখানে মাটির অনেক বড় ঢিপি ছিল এবং এই মাটির ঢিপি কাটার সময় একটি সর্প বেরিয়ে এসেছিল এবং সেই সর্প এখান থেকে সরতে চাইছিল না এবং এই সর্পকেই কেন্দ্র করে এখানে মহাদেবের একটি মন্দির তৈরি করা হয়। এখানে ভিন্ন ভিন্ন জায়গায় সুন্দরভাবে পানীয় জলের সুব্যবস্থাও রয়েছে। আমাদের এই ৩-৪ ঘন্টা কিভাবে যে কেটে গেল বুঝেই উঠতে পারলাম না। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আগামী দিনে এই ধরনের ভিডিও দেখার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। খুব দ্রুত আসছি পরবর্তী ভিডিও নিয়ে।